দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৪৬২ জন। মোট আক্রান্তের ৪০.৪৯% সুস্থ। ভুতুড়ে বিল নিয়ে দুর্ভোগ, মিটার রিড না হওয়ায় বিড়ম্বনা, বলছেন প্রতিমন্ত্রী, সংশোধনের আশ্বাস। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বরাদ্দ এবারও নামমাত্র, বেড়েছে ২ কোটি টাকা বাড়ানোর দাবি। স্বাগত বিরতিহীন সংবাদ, রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনা শনাক্তের ১০৯তম দিনে সুস্থ হয়েছেন ৩৭ জন। এ নিয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৫৮২ জনে। আর ১৬,৪৩৩ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩,৪৬২ জন। বুধবার নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘন্টায় বেড়েছে সুস্থতার হার। সারা দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯,৬৬৬ জন। বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন ৩৭ জন। এর মধ্যে ২৮ জন পুরুষ আর ৯ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৯%। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৪ জন, বাকি ৩ জন বাড়িতে। বয়স বিভাজনে ১১ থেকে ২০ বছর ১ জন, ২১ থেকে ৩০ বছর ২ জন, ৩১ থেকে ৪০ ২ জন, ৪১ থেকে ৫০ ৩ জন, ৫১ থেকে ৬০ ১২ জন, ৬১ থেকে ৭০ ৯ জন এবং ৭১ থেকে ৮০ ৮ জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগ ১০ জন, চট্টগ্রাম ৯ জন, রাজশাহী ৬ জন, খুলনা ৭ জন, বরিশাল ১ জন, ময়মনসিংহ ৩ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। সারা দেশে ৬৬টি পরীক্ষাগারে ২৪ ঘন্টায় আরও ৩,৪৬২ জনের করোনা শনাক্ত নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১,২২,৬৬০ জন। শনাক্তের হার ২১.০৭%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০৩১ জন, যা মোট শনাক্তের ৪০.৪৯%। শিশুদের সুস্থ রাখতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে সময়মতো টিকা দেওয়ারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আপনার শিশুকে নির্দিষ্ট সময়ে টিকা দেওয়ার জন্য নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন। ইতিমধ্যে কোভিড-১৯ মহামারীর কারণে বাদ পড়া বা ঝরে পড়া শিশুদের চিহ্নিতকরণ ও তালিকাভুক্তির মাধ্যমে তাদের টিকাদান নিশ্চিতকরণের কার্যক্রম চলমান রয়েছে। করোনা সংক্রমণ রোধে সবাইকে আবারও সঠিকভাবে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি যে কোনো স্বাস্থ্যগত সমস্যায় হটলাইনে ফোন করে চিকিৎসা সেবা নেওয়ারও আহ্বান জানানো হয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা আক্রান্ত হয়ে বাগেরহাট এবং চট্টগ্রামে ২ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাগেরহাটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা উপেন্দ্রনাথ পাল খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে ফকিরহাটের কেন্দ্রীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গত সোমবার নিজ বাড়িতে অসুস্থ হলে তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। ওই দিনই তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তিনি মারা যান। এদিকে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক সামিরুল ইসলাম দুপুরে মারা গেছেন। মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনা উপসর্গ নিয়ে ৫ জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফেনী ও কুমিল্লায় মারা গেছেন ৮ জন। স্বাস্থ্যবিধি মেনে সবার দাফন সম্পন্ন হয়েছে। করোনা পরীক্ষায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২ জন ফেনী জেনারেল হাসপাতাল এবং ১ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১ জন নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। এদিকে বেশ কয়েকদিন আগে নমুনা দিলেও নোয়াখালী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা বন্ধ থাকায় মিলছে না আক্রান্তের তথ্য। গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪ জন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, রাজশাহীতে ২ জন এবং দিনাজপুরে ১ জনের মৃত্যু হয়েছে।
করোনায় 5 দিনে মারা যাওয়া 157 জনের মধ্যে 130 জনেরই বয়স 50 বছরের উপরে। মোট প্রাণহানিতে এই হার 40% বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রাণঘাতী করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে 50 ঊর্ধ্বরা। তবে বেশি আক্রান্ত হচ্ছেন 21 থেকে 40 বছর বয়সীরা। চিকিৎসা গবেষকরা বলছেন, বয়স্করা শ্বাসকষ্ট, কিডনি, ডায়াবেটিস, হৃদযন্ত্রের জটিলতায় বেশি ভোগেন। বাইরে বের না হলেও ঘরে তরুণদের মাধ্যমে সংক্রমিত হচ্ছেন তারা। বয়স্করা করোনায় আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, 5 দিনে করোনায় মারা যাওয়া 157 জনের মধ্যে 130 জনই 50 ঊর্ধ্ব বয়সী। এ সময়ে মারা গেছেন 51 থেকে 60 বছরের মধ্যে 68 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 34 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 20 জন এবং 81 থেকে 100 বছরের মধ্যে 8 জন। চিকিৎসা গবেষকেরা বলছেন, শ্বাসকষ্ট, কিডনি, ডায়াবেটিস, হৃদযন্ত্রের সমস্যায় বেশি ভোগেন বয়স্করা। শারীরিক অন্য জটিলতা থাকায় করোনা সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে মৃত্যুর ঝুঁকি। অন্য কোনো রোগের জন্য সে কোনো থেরাপি নিচ্ছে যেটা ইমিউন সাপ্রেস করে। এটা ছাড়াও এইজিংয়ের জন্য একটা মানুষ তার কোনো কোমরবিডিটিস অন্য ধরনের নয়, বাট এইজিংয়ের কারণে, বয়সের কারণে ইমিউনটা দুর্বল থাকে। তো এই সমস্ত মিলে কিন্তু অ্যাডাল্ট জেনারেশন, সিনিয়র যারা, এরা কিন্তু আক্রান্ত কম হলেও এদের কিন্তু রোগটা ভয়াবহতার দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। মঙ্গলবার পর্যন্ত দেশে আক্রান্ত ছাড়িয়েছে 1,19,000। আক্রান্তদের মধ্যে 55%-এরই বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, 7% 11 থেকে 20 বছর বয়স সীমার, 10 বছরের নিচে এমন শিশু 3%। চিকিৎসা গবেষকেরা বলছেন, তরুণরা জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে বেশি যাচ্ছেন। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মানায় রয়েছে উদাসীনতা, তাই সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে। তরুণরা অনেক সময় ঘরে থাকতে চায় না, বাইরে যায়, ঘোরাফেরা করে বেড়ায়, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয়, সেটা একটা কারণ হতে পারে। তুলনামূলক তরুণদের তো কাজেও যেতে হয়, চাকরি বাকরির জন্যও যেতে হয়, অথবা তার বাজার টাজার করা, এগুলো কারণেও যেতে হয়, এটাও একটা কারণ। 3 নম্বরেও যারা কম বয়স, তাদের ধরেন অনেক সময় কিছুটা ধরেন বিশৃঙ্খল জীবনযাপনও তো করে, হয়তো স্বাস্থ্যবিধি এতটা মানতে চায় না। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 47,635 জন। দেশে করোনা সংক্রমণের শুরুর দিকে অনেক গবেষক বলেছিলেন, তাপমাত্রা বাড়লে করোনা ভাইরাসের সংক্রমণ কমবে। তবে কোভিড-19 কিছুদিন পরপর চরিত্র পাল্টাতে থাকায় ভারত ও বাংলাদেশে জুনে সংক্রমণ বাড়ছেই। স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানলে মহামারী পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে, আশঙ্কা চিকিৎসকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সুরক্ষা সামগ্রী কেনাকাটায় অনিয়মের দায়ে সরিয়ে দেওয়া হচ্ছে ডজন খানেক সরকারি কর্মকর্তা। এরই মধ্যে বদলি করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক সহ 6 জনকে। অভিযোগ রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এবং পরিচালক ইকবাল কবির সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে। অনিয়মে জড়িতদের খুঁজতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এপ্রিলে N95 মাস্কের মোড়কে সাধারণ মাস্ক সরবরাহ করে জেএমআই হসপিটাল রিকুইজিট। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে তদন্ত শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্ত প্রতিবেদনে কেন্দ্রীয় ঔষধাগারের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন N95 মাস্কের চালানে কম মাস্ক সরবরাহ করে বেশি বিল দাবি করে। এছাড়া KN95 মাস্কের আমদানিতে ভুয়া কাগজপত্র দেখানোর অভিযোগে এলান কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আইসিইউ ভেন্টিলেটর সহ কোভিড রোগীদের হাসপাতাল তৈরিতে 2,482 কোটি টাকার প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক। কিন্তু সে টাকায় কেনা হচ্ছে পিপিই গগলস সহ নানা সুরক্ষা সরঞ্জাম। দেশে করোনার সংক্রমণের পর গ্লাভস, মাস্ক, পিপিই, কোভিড হাসপাতালের সরঞ্জাম সহ প্রায় 900 কোটি টাকার কেনাকাটা হয়েছে। কিন্তু কোনো প্রতিষ্ঠানকেই পণ্যের দর বেঁধে দেওয়া হয়নি। এখন পর্যন্ত সরবরাহ করা পণ্যের বিল পাননি বেশিরভাগ ব্যবসায়ী। অনেক ক্ষেত্রে মৌখিক আদেশেই পণ্য সরবরাহ শুরু করেন তারা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে রাতারাতি তৈরি হয় চিকিৎসা সরঞ্জাম খাতের 2 ডজন ব্যবসায়ী। মূল্য নির্ধারণ না করে ক্রয় করার নির্দেশ দেওয়া হয়, সেটা পৃথক কোনো দেশে হয় না। ন্যূনতম প্রতিযোগিতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত না করে কখনো হয় না। করোনার মধ্যে সিএমএসডি থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরিচালককে। এছাড়া স্বাস্থ্যসেবা সচিব সহ আরও 5 জনকে অন্য দপ্তরে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিব্রত সরকার দলের জনপ্রতিনিধিরাও। সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না যাবে, এই স্বাস্থ্য মন্ত্রণালয় কখনো ভালো অবস্থান থাকবে না। যদি এই সিন্ডিকেটকে ভাঙতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ অনেক সুফল পাবে। সুরক্ষা সামগ্রী কেনাকাটায় জড়িত দুর্নীতিবাজদের খুঁজতে
4 সদস্যের একটি কমিটি করেছে দুদক। সব কেনাকাটার দলিল চাওয়া হয়েছে স্বাস্থ্য সচিব, অধিদপ্তর ও সিএমএসডির কাছে। এই সময় দুর্নীতি সহ্য করা মুশকিল, তাই না? এখানে মানুষের জীবন প্রাণ জড়িত। একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। আমরা চাইবো যে একবারে যদি পাওয়া যায় একটা পানিশমেন্ট যাতে হয়, দৃশ্যমান পানিশমেন্ট। গেল বছরের ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য খাতের কেনাকাটায় অনিয়মের প্রমাণ পাওয়ায় 14 ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। তবে সবচেয়ে বেশি অভিযোগ যার বিরুদ্ধে, সেই মোতাজ্জেরুল ইসলাম মিঠুর নাম তালিকায় নেই। যে 11টি মামলা হয়েছে, সেই মামলায় যারা জড়িত তাদের শুধু নাম গেছে। আগামীতে যদি মামলার মধ্যে মামলা বা অনুসন্ধানও যদি পাই মিঠু বা কেউ এসছি নামের মধ্যে, তাহলে আমরা ব্ল্যাক লিস্টে জেরো করে দেবো। আর মামলা তো মামলার মতো হবে আর কি। সিএমএসডির কর্মকর্তারা জানিয়েছেন, মিঠুর নিয়ন্ত্রণে অন্তত 42টি প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর কোনোটির মালিকানায় তার নামের উল্লেখ নেই। তাই দুদক চাইলেও স্বাস্থ্য খাতের কেনাকাটায় দুর্নীতির মূল হোতাদের ধরতে পারবে না। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সতর্কতায় ট্রেনে ফাঁকা রাখা হচ্ছে অর্ধেক আসন, কিন্তু বাকি অর্ধেক আসনও পূর্ণ হচ্ছে না যাত্রী সংকটে। তাই নতুন আর কোনো ট্রেন চালু হচ্ছে না। যাত্রী না থাকায় এরই মধ্যে 2টি ট্রেন বন্ধ করা হলেও বাকিগুলোর চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মানা হলেও করোনার কারণে মানুষের দূরপাল্লার যাত্রায় অনীহাই এই সংকটের প্রধান কারণ বলে মনে করছেন রেলওয়ে। দেখে চেনা যায় না এটি কমলাপুর রেল স্টেশন। অনলাইনে টিকিট বিক্রি করায় কাউন্টারগুলো বন্ধ, নেই কোনো ভিড়। করোনা ভাইরাস থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধির সব নিয়ম মানা হচ্ছে, তারপরও নেই পর্যাপ্ত যাত্রী। কমলাপুর থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এই ট্রেনটি ছাড়ার সময় সকাল 11:15। এই ট্রেনের টিকিট বিক্রি হয়েছে মোট টিকিটের চেয়ে 45টি কম। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা, তবে অনলাইনে টিকিট কেনা নিয়ে আছে 2-1টি অভিযোগ। আগে যে আমরা যাওয়া আসা করতাম সেটা তো আপনি অনেক জামাল হইতো, মানুষ বেশি হইতো, পারাপারি হইতো, কিন্তু এখন যে আমরা যাইতেছি এখন আপনার খুব সুবিধাই লাগতেছে। মানে আলহামদুলিল্লাহ ভালো, আমাদের স্যাটিসফাইড যে পরিবেশ খুব সুন্দর, যাত্রী যেহেতু কম আরো পরিবেশ সুন্দর হয়েছে আর কি। টিকিটের জন্য আমি নিজে পারি না আবেদন করতে, অন্যের দ্বারা বলেছে না টিকিট নাই। পরে অন্য একজন লোক আমাকে বললো যে আপনি অমুক জায়গায় গেলে টিকিট পাবেন। 300 টাকা দিয়ে একটা টিকিট কিনেছি ব্ল্যাকে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে যাত্রীর সংখ্যা কম বলে মনে করছে কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট কেনায় সবাই অভ্যস্ত নয় বলে একটি চক্র যাত্রীদের সাথে প্রতারণার চেষ্টা করছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিজেরাই যাতে টিকিটগুলা তাদের নিজস্ব আইডি দিয়ে কাটে, বাইরে থেকে কাটলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা বেড়ে যাওয়াতে এই লোকজনের আসলে চলাচল কিছুটা কম দেখা যাচ্ছে। যাত্রী না থাকায় গত 20 জুন চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস এবং 21 জুন নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হয়। পশ্চিমাঞ্চলে যাত্রী চাপ কম থাকলেও বিকল্প ট্রেন না থাকায় ওই পথে কোনো ট্রেন চলাচল বন্ধ করা হবে না বলে জানিয়েছে রেলওয়ের মহাপরিচালক। করোনা পরিস্থিতির উপরে ওয়াচ করছি, বিশ্লেষণ করছি। পরিস্থিতি উন্নতি হয় আবার ট্রেন বাড়ানো হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের কিছু পরিকল্পনা নেই। পশ্চিমাঞ্চলে একটা ট্রেন আছে, সেখানে আর অল্টারনেটিভ নাই বলে আমরা বন্ধ করছি না। প্রায় 2 মাস বন্ধ থাকার পর 31 মে 8 জোড়া ট্রেন চালু করে রেলওয়ে। পরে 3 জুন আরও 11 জোড়া ট্রেন যুক্ত হয়। 2 জোড়া ট্রেন বন্ধ থাকায় বর্তমানে চলাচল করছে 17 জোড়া ট্রেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে গণপরিবহন চালু হলে স্বাস্থ্যবিধি কতটা মানা যাবে তা নিয়ে শঙ্কা থাকলেও বাস চলাচল শুরুর পর থেকে যাত্রী পাওয়া যাচ্ছে না। দূরপাল্লার পথে মাত্র 1/4 বাস চলছে দাবি মালিকদের, আর রাজধানীতে বাস চলাচল এখনও অনেকটাই সীমিত। সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেক বাস চলছে রাজধানীতে। 67 দিন বন্ধ থাকার পর 1 জুন থেকে রাজধানী সহ সারা দেশে বাস মিনিবাস চালু হয়েছে। সরকারের সিদ্ধান্ত ছিল প্রতিটি বাসে অর্ধেক আসন ফাঁকা রেখে চালাতে হবে। তবে যাত্রী কম বলে স্বাস্থ্যবিধির এই কড়াকড়ি না মানার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সাধারণ মানুষ বলছে, ভয় আতঙ্কের কারণে তারা একান্ত প্রয়োজন ছাড়া যাতায়াত করছে না। ঘর থেকে বের হলেও এড়িয়ে চলার চেষ্টা করছেন গণপরিবহন। এখন আমাদের জীবনে যতই মহামারী হোক, যতই করোনা হোক, এখন আমাদের জীবিকার জন্য, আমাদের নিজের জন্য এখন ঝুঁকি নিয়ে হলেও যেতে হচ্ছে। গণপরিবহন চলতে হয়, রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, তারপরে যতটুকু সম্ভব আমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার চেষ্টা করি। পরিবহন মালিক শ্রমিকেরা বলছেন, পুরোদমে ব্যবসা বাণিজ্য চালু না হওয়া, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, সরকারি বেসরকারি অফিসে চাকরিজীবীদের উপস্থিতি কমে যাওয়াই গণপরিবহনে যাত্রী কম থাকার কারণ। একবারই কম, যেমন আগে সিটিং করে নিতাম না, এখন সিটিং না, অনেক 20 জন যাত্রীও টোকাইতে যাওয়া লাগে।
তাও সেটি পাওয়া যায় না। না কইতে 20 জনের জায়গায় মনে করেন 5-7 জন 6-7 জন 8 জন এরকম। এদিকে দূরপাল্লারও একই অবস্থা। দেশের বিপণী বিতান ও বড় ব্যবসা কেন্দ্রগুলো এখনও পুরোদমে চালু না হওয়ায় দূর দূরান্তের মানুষ ঢাকা থেকে মালামাল সংগ্রহ কিংবা অন্য ব্যবসায়িক কাজে আসছেন না। অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তের কারণে সরকার বাসের ভাড়া 60% বাড়ালেও বাস মালিকরা বলছেন যাত্রী না থাকায় এখন বাস চালালে যত লোকসান হয় বসিয়ে রাখলে এর চেয়ে কম লোকসান হবে। তবে চালক শ্রমিকদের কথা চিন্তা করে বাস চালু রেখেছেন তারা। রোগের কারণে তো প্রয়োজন ব্যতিরেকে মানুষ বের হচ্ছে না ঘর থেকে, সবার মধ্যে একটা আতঙ্ক তো বিরাজ করতেছে। আমাদের যাত্রীর সংখ্যা একেবারে নাই বললেই চলে। আমাদের যে তো যার সিট আছে তার অর্ধেক সিটে নেওয়ার কথা, 2 সিটে একজন, কিন্তু আমরা সেই অনুপাতে অর্ধেকও পাচ্ছি না। এভাবে চলতে থাকলে পরিবহন ব্যবস্থা আরো ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা তাদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনা সংকটের মাঝে ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে দুর্ভোগে রাজধানীবাসী। গ্রাহকদের অভিযোগ, গত 3 মাসের স্বাভাবিকের চেয়ে 7 থেকে 8 গুণ বেশি বিল করা হয়েছে। তা সংশোধন না করে 30 জুনের পর সংযোগ বিচ্ছিন্নের ঘোষণায় চিন্তিত তারা। বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলো বলছে, বিদ্যুতের নতুন দর চালু আর বাড়ি বাড়ি গিয়ে মিটার না দেখে বিল করায় এই বিভ্রান্তি। আর ক্যাব বলছে 3 মাসের বিল একসঙ্গে করা বেআইনি। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাইদুর জোয়ারদার 6 বছর ধরে মোহাম্মদপুরে থাকেন। প্রতি মাসে গড়ে 3000 টাকা বিদ্যুৎ বিল দেন, কিন্তু মার্চ এপ্রিল 2 মাসে 4500 টাকা বিল আসলেও মে মাসে 9000 টাকা বিল পাঠিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। 300 ইউনিট করে আমি খরচ করি প্রতি মাসে এভারেজলি। তাহলে আমার এই মাসে যখন 500 থেকে 600 ইউনিট দেওয়া হলো, তার অর্থ আমার যে হায়ার রেট প্রাইজে চলে গেলাম। আমার হায়ার প্রাইজে করার ফলে আমার অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে। একই অভিযোগ করেছেন আগারগাঁও, বাড়িধারা, গুলশান এলাকার ডেস্কো গ্রাহকরা। তারা বলছেন মে মাসে বিল এসেছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। মার্চ এপ্রিল মাস 2 মাস মিলে আমি বিল দিয়েছি 33,251 টাকা। আর আপনার এখন হলো মে মাসের বিল আসছে 31,712 টাকা। এক মাসের বিল, এক মাসের বিল। আমি তো বিল পেন্ডিং রাখি নাই, বা আপনারা অ্যাভারেজ করে দিছেন, তো সেই সুযোগটা কনজিউমারদেরকে বা ভোক্তাদেরকে যদি না দেন, আপনি যদি ডাইরেক্ট লাস্ট স্ল্যাবে গিয়ে বিল করে দেন, তাহলে তো এটা অন্যায় হবে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো বলছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC 1 মার্চ থেকে বিদ্যুতের নতুন দাম কার্যকর করেছে। লাইফলাইন 50 ইউনিটের মধ্যে প্রতি ইউনিটের দাম 3 টাকা 50 পয়সা থেকে বেড়ে হয়েছে 3 টাকা 75 পয়সা। মার্চ থেকে বিদ্যুতের দাম বেড়েছে 5 থেকে 10 ভাগ। যদি কেউ টাকা বেশি দিয়ে ফেলে, এটা আমাদের অ্যাকাউন্টটা ব্যাংকের মতো, ওখানে তার অ্যাকাউন্টে ওই টাকা জমা থাকবে এবং তার পরবর্তী মাসে তার আর টাকা না দিলে চলবে। গ্রাহকরা ইচ্ছে করলে লেজারটা যদি প্রিন্ট করে, আমাদের এখন অনলাইনে প্রত্যেকটা গ্রাহকের লেজার, তারা ওটা প্রিন্ট দিলেই দেখা যাবে তার কত টাকা জমা দিচ্ছে এবং কত টাকা বিল হয়েছে। বিদ্যুতের বাড়তি বিলের 3টি কারণের কথা তুলে ধরলেও করোনা সংকট বিবেচনায় তা বাতিলের দাবি করেছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। এই বিল প্রদান বৈধ নয়, এগুলো বাতিল করতে হবে। সরকার 3 মাসের বিল প্রদান স্থগিত রেখেছে, জরিমানা মওকুফ করেছে। জুন মাসের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে তারা জরিমানা আদায় করবে, এইসব হুমকি দিয়েছে। সমস্ত কিছু অবৈধ, ক্ষমতা বহির্ভূত, আইনি কর্তৃত্ব বহির্ভূত। তবে গ্রাহকদের অভিযোগ, অতিরিক্ত বিল সমন্বয় স্থানীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার কথা বললেও সেখানে তেমন কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বাড়ি গিয়ে মিটার রিড করতে না পারায় গ্রাহককে অতিরিক্ত বিদ্যুৎ বিল বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে জানালেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, এই বিল সংশোধনের আশ্বাস দেন তিনি। তবে সিপিডির দাবি, চাহিদার তুলনায় 65% বেশি বিদ্যুৎ উৎপাদন করায় খরচ বেড়েছে, কিন্তু তা কাজে লাগেনি। করোনা আতঙ্কের মধ্যে ভুতুড়ে বিদ্যুৎ বিল পেয়ে হতাশ গ্রাহকরা। সরকারের আশ্বাসের পরও অনেকের বিল এখনও সংশোধন হয়নি। সব মহলে এ নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। সিপিডির ভার্চুয়াল আলোচনায় এ নিয়ে প্রশ্ন ছিল বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে। এ সময় তিনি জানান, কিছু গ্রাহকের বিল বেশি এসেছে, তারা বিদ্যুৎ অফিস থেকে সংশোধন করে নিতে পারবেন। আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো অনেক জায়গাতে অতিরিক্ত বিল করছে, সেটা আমরা দেখছি, কোনো সমস্যা নাই। মিটার তো দেওয়াই আছে, আমরা দরকার লাগলে আগের মাসের মিটার দেখেও আমরা সেই জায়গাতে আমরা সমাধান দিতে পারবো।
অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচকরা জানান, করোনার সময় বেশিরভাগ অফিস ও কারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা ছিল কম, অথচ এর মধ্যে ৬৫% বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এতে ক্ষতি হয়েছে সরকারের। ওভার ক্যাপাসিটির কস্টটা আলটিমেটলি কিন্তু প্রোডিউসারের কাছে আসে এবং সেটা তার কম্পিটিটিভনেস আন্ডারমাইন করে, আর নয় কনজিউমারের ঘাড়ে পড়ে, তখন তার পারচেজিং পাওয়ারের উপরে নেগেটিভ এফেক্ট হয়। ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট গুলো যেগুলো আছে অয়েলের, আমাদের এই এক্সেস রিজার্ভ যদি থাকে, পাওয়ার যদি এক্সেস থাকে আমাদের হাতে, তাহলে আস্তে আস্তে এগুলো সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়ে এগুলোকে রিটায়ার করে দেওয়া উচিত। এ সময় বিদ্যুতের ব্যবহার বাড়াতে দেশে ইলেকট্রিক গাড়ি ও ট্রেন চালুর পরামর্শ দেন বক্তারা। পাশাপাশি বিদ্যুৎ খাতকে পুরোপুরি স্মার্ট করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজ নিবন্ধনকারীরা চাইলে 12 জুলাই থেকে তাদের জমা দেওয়ার টাকা ফেরত নিতে পারবেন। তবে টাকা তুলে নিলে প্রাক নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারীর কারণে এবার হজ সীমিত পরিসরে হচ্ছে বলে ইতিমধ্যেই জানিয়েছে সৌদি সরকার। শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারী নাগরিক ও স্থানীয়রা হজ করতে পারবেন। সৌদি আরবের এমন সিদ্ধান্তের পর বুধবার ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে অনলাইন বৈঠকে বসে। বৈঠক শেষে জানানো হয়, টাকা তুলতে নিবন্ধনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই সমুদয় অর্থ ফেরত পাবেন আবেদনকারী। তবে পরবর্তীতে আবারও হজে যেতে চাইলে তাকে নতুন করে প্রাক নিবন্ধন করতে হবে। 12 তারিখের পর থেকে অনলাইনে আবেদন করে নিবন্ধন এবং প্রাক নিবন্ধন বাতিল করে টাকা এনক্যাশ করতে পারবেন। কেউ যদি তার এবছরের নিবন্ধন ক্যান্সেল করেন, সেই ক্ষেত্রে কোনো রকমের চার্জ কর্তন করা হবে না। চলতি বছর নিবন্ধনকারী যারা টাকা তুলবেন না, অগ্রাধিকার ভিত্তিতে তাদের প্রাক নিবন্ধন যথারীতি 2021 সালের প্রাক নিবন্ধন হিসেবেই কার্যকর থাকবে বলেও সিদ্ধান্ত জানায় ধর্ম মন্ত্রণালয়। তবে আগামী বছর হজ প্যাকেজের ব্যয় বাড়লে বা কমলে তা সমন্বয় করা হবে। 2020 সালের জন্য যাদের প্রাক নিবন্ধনের মেয়াদ বৈধ ছিল তা 2021 সালের জন্য বলবৎ থাকবে। টাকা ফেরত প্রদানের বিষয়ে কোনো প্রকার জটিলতা তৈরি হলে এবং কোনো প্রকার যেন হয়রানি না হয় সেই বিষয়ে এই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,37,198 জনের হজে যাওয়ার কথা ছিল। কিন্তু গত 1 মার্চ থেকে হজে যেতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়ে 3 দফায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 64,594 জন হজের জন্য প্রাক নিবন্ধন করেন। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি বিশ্লেষণে এখন রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকারী রেজিস্ট্রার ডাক্তার মুস্তাফিজুর রহমান। স্বাগত আপনাকে। যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে এখন যেই হারে করোনা রোগী শনাক্ত হচ্ছে, সেটির কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন যে ঈদের সময় আগে পরে ছুটিতে মানুষ চলাফেরা করেছে, সেজন্য সংক্রমণ বেড়েছে। তারপরে সাধারণ ছুটি ঘোষণা বাদ দিয়ে খুলে দেওয়া হয়েছে, সে কারণে মানুষের চলাচল সে কারণে বাড়ছে। সামনে কোরবানি ঈদ, তো আমরা করোনা সংক্রমণের কোন দিকে যাচ্ছি? আমরা কি প্রশ্নটা আরেকবার করব? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা যাচ্ছি পরের প্রসঙ্গে। আগামী অর্থবছরে 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে 66,65,00,000 টাকা, যা গত বছরের থেকে 2 কোটি টাকা বেশি। আর মোট বাজেট দেওয়া হচ্ছে 8,485 কোটি টাকা। বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ বাজেট অনুমোদন দেয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে সুবিধাজনক জায়গায় যেতে না পারার বড় কারণ গবেষণা খাতে পিছিয়ে থাকা। করোনার এই পরিস্থিতিতে আবারও সামনে আসে গবেষণা খাতের ভঙ্গুর অবস্থার। দীর্ঘদিন ধরেই শিক্ষাবিদরা দাবি জানিয়ে আসছে এ খাতে জোর দেয়ার। এরই মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আগামী অর্থবছরের বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
এবার ৮,৪৮৫ কোটি ১২ লাখ টাকার বরাদ্দ রাখা হচ্ছে। চলতি অর্থ বছর থেকে ৩৯৭ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হচ্ছে। এর মধ্যে ৫,৪৫৪ কোটি ১২ লাখ টাকা রাজস্ব বাজেট এবং ৫৩টি প্রকল্পের জন্য রাখা হয়েছে ৩,০৩১ কোটি টাকা। এছাড়া গবেষণার জন্য বরাদ্দ থাকছে ৬৬ কোটি ৬৫ লাখ টাকা। বিগত বছরগুলোতে চেষ্টা করা হচ্ছে আস্তে আস্তে এই বাজেট যেন বাড়িয়ে দেওয়া হয়। স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফর হায়ার এডুকেশন যেটা 2018 সালে ইউজিসি প্রস্তুত করেছে, সেখানে বলা হয়েছে যে আমাদের উচ্চ শিক্ষা খাতে বাজেটের অ্যালোকেশন, টোটাল যে বাজেট রয়েছে শিক্ষা খাতে, সেক্ষেত্রে আরও অনেক বাড়িয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো বলছে এই বরাদ্দের বেশিরভাগই চলে যাবে শিক্ষক কর্মকর্তাদের বেতন ভাতা বাবদ। সেক্ষেত্রে গবেষণায় এবারও কার্যকরী কোনো ভূমিকা রাখা সম্ভব হবে না। আমরা কিন্তু সেদিকেই চিন্তা করছি, সেদিকে হাসছি। একটি হলো গুণগত মান সম্পন্ন গবেষণা আর শিক্ষার সামগ্রিক গুণগত মান উন্নয়ন। সেজন্য আনুষঙ্গিক যে উপাদানগুলো আছে সেগুলোর সংযোজন, সেগুলোর সংশ্লেষণ খুবই জরুরি। গবেষণার জন্য আলাদা তহবিল থাকা বেশি জরুরি বলছেন বিশ্লেষকরা। সেই সাথে করোনা গবেষণার উপর জোর দিতে বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও একটা দুঃসংবাদ। করোনায় স্থগিত হলো শ্রীলঙ্কা সফর। ভাইরাস নিয়ন্ত্রণে অনেকটাই সফল শ্রীলঙ্কা, সেজন্যই শেষ পর্যন্ত অপেক্ষা করেছে দুই দল। এশিয়ার বাকি দেশগুলোর অবস্থা খারাপ হওয়ায় কোনো ঝুঁকি নেওয়া হয়নি। আপাতত সিরিজ স্থগিত করেছে বিসিবি ও এসএলসি। করোনা শেষ হলে দুই বোর্ড নতুন সূচি ঠিক করবে 3 টেস্টের জন্য। জুলাই এবং আগস্টে হওয়ার কথা ছিল এই সিরিজ। আগস্টে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় স্থগিত হয়েছে সিরিজটি। সময়ের দিক দিয়ে পরের সিরিজের সিদ্ধান্ত হলেও ঝুলেছিল জুলাইয়ের শেষে টাইগারদের লঙ্কা সফর। এশিয়াতে করোনা মোকাবিলায় শ্রীলঙ্কা সফল, প্রস্তুত ছিল টেস্ট সিরিজ আয়োজনে। ক্রিকেটাররাও শুরু করেছেন প্রস্তুতি। তবে বাংলাদেশের অবস্থা খারাপ হওয়ায় খেলাতে ফেরার সুযোগ দেখছে না বিসিবি। ঝুঁকি না নিতেই জুলাই আগস্টের 3 টেস্টের সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড। আমরা শ্রীলঙ্কাকে আমাদের যে সামনে যে সিরিজটা ছিল সেটা আমরা না করে দিয়েছি বিকজ অফ এই করোনার জন্য। আমাদের তো এখন খুব বাজে সময় যাচ্ছে এবং হাই টাইম যাচ্ছে আপনার। সো আমরা কোনো প্র্যাকটিস বা কোনো কিছু প্রস্তুতি করতে পারিনি এবং আপনারা জানেন টেস্ট সিরিজের জন্য কিন্তু মিনিমাম আপনার 1.5 থেকে 2 মাস সময় লাগে। দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ। ক্রিকেটারদের অপেক্ষা শেষ কবে হবে কেউ বলতে পারছেন না। বোর্ড কর্তারাও তাকিয়ে আছেন অবস্থার উন্নতির দিকে। আমরা চেষ্টা করছি, আল্লাহ যখন আমাদের সিচুয়েশনটা ঠিক করে দেবেন তখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্র্যাকটিস শুরু করবো। এবং যে এই যে 3-4 মাসটা যে প্র্যাকটিসবিহীন যে প্লেয়াররা আছে, ফিটনেসের ব্যাপারে আমাদের ফিজিও এবং ট্রেনাররা কিন্তু সবসময় প্লেয়ারদেরকে আপনার প্রত্যেক 10-15 দিন পর পরে আপনার একটা গাইডলাইন দিচ্ছে। শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের আগে বাংলাদেশের 3টি সিরিজ স্থগিত হয়েছে। মার্চে পাকিস্তান, মেতে আয়ারল্যান্ড ও জুনে অস্ট্রেলিয়া সিরিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তামিম মুশফিকের সাথে সাকিবের মধুর লড়াইয়ের সুফল পেয়েছে বাংলাদেশ। বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলের অনলাইন অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান। দলের মধ্যে লড়াই যে কোনো দলকে সেরা হতে সাহায্য করে। সাকিব হর্ষা ক্রিকেট আড্ডায় উঠে এসেছে আরও অনেক প্রসঙ্গ। সাকিব কেন তার অতিথি বোঝাতে কি ইন্ট্রোটাই না দিলেন বিখ্যাত ক্রিকেট ভাষ্যকার হর্ষা ভোগলে। বিশ্বে মাত্র 3 ক্রিকেটারের 10,000 রান আর 500-র বেশি উইকেটের যুগলবন্দি আছে। দেশ যত রান করেছে 15% তার ব্যাটে আর 22% উইকেটও তার। আমার অতিথি সাকিব আল হাসান। Where is Bangladesh? Where is Dhaka and Chittagong? And where is the United States where you are? Yeah, it's been hot here in Wisconsin, Madison, the city I'm staying at this moment. এভাবেই আড্ডার শুরু। একে একে উঠে আসে অনেক প্রসঙ্গ। বাংলাদেশের সুপারস্টার হওয়ার চ্যালেঞ্জ সামলাতে মেসির উদাহরণ টেনে আনেন সাকিব। I'm a huge fan of Lionel Messi. So, when I watch him play, every time he doesn't perform, I feel like,
why didn't he perform today? No, সবসময় আমার কাছে চাওয়া থাকে অনেক, কিন্তু আমি মোটিভেশন খুঁজি মেসির কাছ থেকে। সবচেয়ে পছন্দের খেলোয়াড়ের কাছে আমি প্রতি ম্যাচেই আরো ভালো আশা করি। তখন ভাবি বাংলাদেশের মানুষও আমার কাছে ঠিক এভাবেই ভাবে। কিভাবে দল হিসাবে এগিয়ে গেল বাংলাদেশ? সাকিবের জবাব, তামিম আর মুশফিকের সঙ্গে পারফরম্যান্সের লড়াই অনেক কাজে এসেছে। For the betterment of the team, so someone is scoring 100, you need to score 120. দলের ভালোর জন্যই নিজেদের মধ্যে পারফরম্যান্সের লড়াই প্রয়োজন। তামিম আর মুশফিকের সঙ্গে আমার তেমন লড়াই আছে। একজন সেঞ্চুরি করলে আরেকজন 120 করতে চায়, এতে দলেরই লাভ হয়। So difference won't be more than 1000 runs, so everyone I think শেষটা মজার। 9 খেলোয়াড়ের মধ্যে সুপার ওভারের জন্য ব্যাটসম্যান ও বোলার বেছে নিতে হবে সাকিবকে। Narayan will bowl my over. সুনীল নারিনা হবে আমার সুপার ওভারের বোলার, আর ব্যাটিং এ আমি 3 জনের নাম দিব। আন্দ্রে রাসেল আর হার্দিক পান্ডিয়া ব্যাট করবে। 3 নম্বরে থাকবে বেন স্টোকস। সহজ সাবলীল আড্ডাই ছিল আয়োজনের প্রাণ, কারণ যিনি সাক্ষাৎকার দিয়েছে তিনি যেমন সেরা, যিনি নিয়েছেন তিনিও যে তার অঙ্গনের সেরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 100 দিন ক্রিকেট ছাড়া পার করল বাংলাদেশ। 15 মার্চ থেকে দেশের খেলাধুলায় চলছে অনির্দিষ্টকালের বিরতি, অথচ এর মাঝে পাকিস্তান সফর আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ হওয়ার কথা ছিল। বাতিল হয়ে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজও। ক্রিকেটারদের হতাশা বাড়লেও পরিস্থিতি কোনোভাবেই অনুকূলে আসছে না। 100 দিনের বিরতির পর ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করেছিল কর্তৃপক্ষ, কিন্তু একই সমীকরণে সমাধান দেখা যাচ্ছে না ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ভাগ্যে। সময়ের সাথে ক্রমশ কঠিন হচ্ছে পরিস্থিতি। করোনায় প্রায় প্রতিদিন বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। জীবনের চেয়ে বড় নয় ক্রিকেট, এই দর্শনে ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে লিগ, স্থগিত হয়ে গেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। সব মিলিয়ে ক্রিকেট ছাড়া গেল যে 100 দিন, তা থেকে আশার বাণী খুঁজে নেওয়া সহজ নয়। লকডাউনে উদ্বেগ আরও বাড়ছে মাশরাফি, নাজমুল অপুদের সংক্রমণের খবরে। ঘরোয়া লিগে ভরসা যে ক্রিকেটারদের, তাদের সংকট আরও বেশি। দীর্ঘ 100 দিন পার করলাম আমরা ক্রিকেট ছাড়া। কোভিড-19 আসার পর থেকেই মাঠের ভিতরে আমাদের ব্যাট বল নিয়ে কোনো অ্যাক্টিভিটি ছিল না। অনেককেই দেখেছি ঘরের ভিতর থেকে শুধু রানিং সেশন এবং জিম সেশন করে যাচ্ছে তাদের ফিটনেস ধরে রাখার জন্য। সেই ক্ষেত্রে ব্যাটসম্যানের প্রতি একটু উপদেশ থাকবে আমার, 15 থেকে 20 মিনিটের জন্য একটা শ্যাডো প্র্যাকটিস আয়নার সামনে গিয়ে করতে পারিস। ক্রিকেট মাঠে কঠিন সব চ্যালেঞ্জ সামলানো তুষার ইমরান, আব্দুর রাজ্জাকদের সামনে অন্যরকম পরীক্ষা। লকডাউনে বড় পরীক্ষা মানসিক শক্তির। 100 দিনের অপেক্ষা 200 দিনে গিয়েও শেষ হবে কিনা বোঝা যাচ্ছে না, তবে এই সময়টা সবাইকে ধৈর্যের শিক্ষা দেবে বিশ্বাস রাজ্জাকের। এটাও কিন্তু একটা মানে ধৈর্যের ব্যাপার, ধৈর্যের পরীক্ষা। আমি সব প্লেয়ারদেরকে বলবো যে কিপ পেশেন্স। এগুলো আসলে হয়তো লাইফের অন্য ইয়েতে কাজে দিতে পারে। জাস্ট কিপ ওয়ার্কিং হার্ড। ইউরোপে আইন কানুনে সংস্কার এনে মাঠে ফিরেছে ফুটবল, আর ক্রিকেট ফেরার অপেক্ষায়। জুলাইয়ে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ভাঙবে নীরবতা। পরপরই পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের সিরিজ, কিন্তু পাকিস্তানের 10 ক্রিকেটার করোনা পজিটিভ হয়ে পথটা কঠিন করে দিয়েছে। আর টাইগার ক্রিকেটে ঝুঁকি নেওয়ার মতো কোনো অবস্থাই এখনো তৈরি হয়নি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে মাঠে ফুটবল বন্ধ থাকার 100 দিন পার হলো। দীর্ঘ এই সময়ে ফুটবলার, কোচিং স্টাফ সহ সকলেরই কেটেছে দুর্বিষহ এক জীবন। ঘরবন্দি থেকেই নিজেদের ফিটনেসের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সকলেই। এবার শুরু মাঠে ফুটবল ফেরার অপেক্ষা। ফিটনেসে ঘাটতি থাকলে খেলোয়াড়রা নিজেদের মানিয়ে নেবেন, বিশ্বাস ফুটবল বিশ্লেষকদের। 15 মার্চের পর থেকে আর মাঠে গড়ায়নি ফুটবল। করোনা মহামারীর কারণে 16 মার্চ থেকে দেশের খেলাধুলার সকল কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মাঠে ফুটবল না থাকার 100 দিন পূর্ণ হলো। খেলোয়াড়, কোচিং স্টাফ সহ সংশ্লিষ্ট কেউই এমন দিন কখনো আসবে ভাবেননি। কঠিন বাস্তবতা মেনে সবাই প্রস্তুত থাকছেন মাঠে নামার, কিন্তু সেটা কবে? এমন প্রশ্নের জবাব যেন মিলছেই না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2019-20 খেলা বন্ধ হওয়ার পর থেকে আজ আমরা 100তম দিন অতিক্রম করছি। শুধু ফুটবলই নয়, দেশের সকল ডিসিপ্লিনের খেলাধুলা মহামারী কোভিড-19-এর কারণে বাধাগ্রস্ত হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশের ফুটবল এবং ফুটবল সংশ্লিষ্ট অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। খেলোয়াড়রা দীর্ঘদিন পারফরমেন্সের বাইরে, যার ফলে তারা যখন আবার হঠাৎ করে খেলায় ফিরে আসবে তখন তাদের সেই প্রিভিয়াস পারফরমেন্স বা অপটিমাম লেভেলটা অ্যাচিভ করতে অনেক সময় লাগবে। এবং বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স বা আমাদের ফুটবলের যে উন্নতির গ্রাফটা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছিল, সেটা ডেফিনেটলি নিচের দিকে নেমে আসবে বলে আমি মনে করি। নতুন ফিকচারে 8 অক্টোবর থেকে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেটা নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। এখনো বাকি আছে 8টি ম্যাচ, যার মধ্যে সবচেয়ে বেশি 3টি হোম ম্যাচ বাংলাদেশের, একমাত্র অ্যাওয়ে ম্যাচ কাতারে। করোনা ভাইরাসের মহামারীতে আমরা সবাই আসলে বাধাগ্রস্ত। সেখান থেকে বলবো আগামী দিনগুলোতে যেন খুব তাড়াতাড়ি আসলে এই সংকটময় সময়টা পার করে যেন আমরা ফুটবলে ফিরতে পারি। আমার একটাই চাওয়া থাকবে আমার ফুটবল ফেডারেশনের কাছে, অতি শীঘ্রই যেন আমাদের লিগ এবং আমাদের যে ন্যাশনাল টিমের ক্যাম্প সেটা যেন স্টার্ট করে দেয়, কারণ তাহলে হয়তো বা আমরা একটা কম্পিটিশনের মধ্যে থাকবো। সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ, তো সেক্ষেত্রে বলবো আমি যেহেতু আমাদের হোম ম্যাচ, এজন্য আমাদেরও একটু মাঠে প্রবলেম হবে। এই গ্রুপের 5 দেশেই দিনকে দিন বাড়ছে করোনা মহামারী, সবচেয়ে বেশি ভারতে। আক্রান্তের সংখ্যা প্রায় 4.5 লাখের কাছাকাছি। কাতারে সেই সংখ্যাটা অবশ্য অনেকাংশে কম, আক্রান্ত প্রায় 90,000। বাংলাদেশে যার সংখ্যা লাখের উপরে। আগস্টের প্রথম সপ্তাহে ক্যাম্প শুরুর চিন্তাভাবনা আছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির। তৃতীয় সপ্তাহ থেকে আবাসিক ক্যাম্প শুরুর কথা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনা মহামারীতে মানুষ বিপর্যস্ত হলেও বিপরীত চিত্র বন্যপ্রাণীদের। ইন্টারনেটে বিভিন্ন ভিডিওতে লকডাউনের সময় শহুরে পরিবেশেও দেখা গেছে বন্যপ্রাণীদের অবাধ বিচরণ। এ সময় বিলুপ্তপ্রায় অনেক প্রাণীরও দেখা পাওয়ার কথা বলছেন যুক্তরাজ্যের গবেষকরা। যেন বন্যপ্রাণীদের নিজেদের হারানো আবাস পুনরুদ্ধার। বন্যপ্রাণী সংরক্ষণ এবং পৃথিবীকে তাদের বসবাসের উপযোগী করে তুলতে প্রাণীদের ট্র্যাকিং করে নিরীক্ষা চালাচ্ছেন গবেষকরা। এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। প্রস্তাবিত বাজেটে পেপার এবং পেপার বোর্ডের উপর আমদানি শুল্ক 5% কমিয়ে আনা এবং উৎস কর বাতিল সহ 4টি দাবি জানিয়েছেন প্যাকেজিং ও মুদ্রণ শিল্পের ব্যবসায়ীরা। বর্তমান করোনা পরিস্থিতিতে কর ছাড় দেয়া হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বাজারে টিকে থাকতে পারবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বন্ড সুবিধার অপব্যবহার রোধ করলে ব্যবসা খাতে শৃঙ্খলা ফিরবে বলেও ধারণা তাদের। দেশের প্যাকেজিং ও মুদ্রণ শিল্পের উৎপাদিত পণ্যের চাহিদা প্রচুর। তবে আন্তর্জাতিক মানের প্যাকেজিং ও মুদ্রণ শিল্পের কাঁচামাল প্রস্তুত করতে না পারায় বেশিরভাগ কাঁচামালই আমদানি করতে হয়। স্থানীয় চাহিদা পূরণে নির্ভর করতে হয় চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কাঁচামালের উপর। ব্যবসায়ীরা বলছেন, বন্ড সুবিধার অপব্যবহার করে কিছু প্রতিষ্ঠান খোলা বাজারে এই কাঁচামাল বিক্রি করে। ফলে যেসব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা কাঁচামাল আমদানি করে পণ্য উৎপাদন করে, তাদের পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে। পাশাপাশি বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। যেহেতু স্থানীয় মিলগুলো উন্নত মানের প্যাকেজিং ও মুদ্রণ শিল্পের কাঁচামাল উৎপাদন করতে পারে না, তাই উক্ত কাঁচামালগুলি বিভিন্নভাবে বন্ডের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে খোলা বাজারে বিক্রি হয়। সরবরাহকৃত পণ্যের উপরে উৎসে আয়কর কর্তৃত হইলে তাহা ডাবল ট্যাক্সেশন হয়ে যায়। এতে করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো আগামী 2-3 বছরের মধ্যেই দেউলিয়া হয়ে যাবে। মুদ্রণ ও প্যাকেজিং শিল্পের সাথে জড়িত প্রায় 20 লাখ শ্রমিক। তাদের বাঁচিয়ে রাখা এবং প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে আমদানি শুল্ক কমিয়ে 5% নামানো দরকার বলে মনে করেন ব্যবসায়ীরা। উৎসকর বাতিলের পাশাপাশি 4টি দাবি তাদের। 20 লক্ষ কর্মচারী আমাদের উপরে নির্ভরশীল। এদের আর্থিক নিশ্চয়তা এবং আমাদের সংশ্লিষ্ট ব্যবসাগুলোকে, প্যাকেজিং ইন্ডাস্ট্রি, আমদানিকারকদেরকে, মুদ্রণ শিল্পকে রক্ষার্থে আমাদের এই 4টা দাবি আমাদের এই বাজেটে অন্তর্ভুক্ত করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
বর্তমান করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে টিকিয়ে রাখার স্বার্থে দেশের প্রতিষ্ঠানগুলোকে শুল্ক ছাড় দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যেসব শিল্পের কাঁচামালের আমদানির উপরে শুল্ক আছে এবং যে ধরনের কাঁচামাল আমাদের দেশের ভেতরে আমরা সেইভাবে উৎপাদন করি না, সেক্ষেত্রে শুল্ক আরোপ না করাটাই এখন বরং ভালো হবে, এই অর্থে যে সেই সব শিল্পগুলো তাহলে তাদের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পারবে। শুল্ক ছাড়ের মাধ্যমে উৎপাদন খরচ কমাতে পারলে সাধারণ ভোক্তারাও এর সুফল পাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও রেকর্ড পরিমাণ বেড়েছে বাংলাদেশ ব্যাংকে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই দফায় রিজার্ভ দাঁড়িয়েছে $3,509 কোটি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। আজ দুপুর 12:30 পর্যন্ত দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $35.09 বিলিয়ন বা $3,509 কোটি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় $2,98,265 কোটি টাকা। এর আগে 31 মে রিজার্ভ ছিল $3,341 কোটি। ওই সময় সেটাই ছিল সবচেয়ে বেশি। বৈধ পথে প্রচুর রেমিটেন্স আসায় রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। এছাড়া করোনার কারণে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে বৈদেশিক ঋণের অর্থ ছাড় হওয়ায় সেগুলো রিজার্ভে যোগ হচ্ছে। এতে রিজার্ভের পরিমাণ বাড়ছে। অন্যদিকে আমদানি ব্যয় কমে যাওয়ায় ব্যয় কমেছে রিজার্ভের। বর্ষায় পাহাড় ধসের ঝুঁকি ঠেকাতে চট্টগ্রামের বাইজিদের লিংক রোড এলাকায় অভিযান চালায় প্রশাসন। সকাল 10:30 থেকে শুরু হওয়া অভিযানে এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে শতাধিক অবৈধ ঘর। অভিযানে বাধা দেয় আটক হয়েছে অন্তত 5 জনকে। বায়েজিদ থেকে ফৌজদারহাট লিংক রোডের দুই পাশে পৃথক দলের নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান। শুরুতে বায়েজিদের কাছিয়ানগর এলাকায় অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন উচ্ছেদকারী দল। করোনার এই দুঃসময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করেন বসবাসকারীরা। নোটিশও দিলেন না, কিচ্ছু দিলেন না, জিনিসপাতিগুলো নষ্ট করলে, আবার টাকাও নিয়ে এলো 500 টাকা। এই লোকটা ব্যান চালাইয়া ভাত খায়। অত সমস্যা হবে না, আমরা কোথায় যাবো, আমরা তো বাড়া থাকি। জেলা প্রশাসন জানায় আগে থেকেই পাহাড়ে বসবাস ছিল অনেকের, কিন্তু করোনার সুযোগে একটি চক্র নতুন করে পাহাড় কেটে অবৈধ বসতি শুরু করেছে। ছুটির সুযোগ নিয়ে এখানে কিন্তু রাতে বিরাতে তারা অনেকে এখানে পাহাড় কেটেছে। এখানে ব্যক্তি মালিকানাধীন পাহাড়ি জায়গা কেটে সেখানে ঝুঁকিপূর্ণ ঘর তৈরি করা হয়েছে। রেলওয়ের মালিকানাধীন যে সরকারি জায়গা আছে সেখানেও কিন্তু পাহাড় কেটে বা ছড়া ভরাট করে সেখানে কিন্তু ঘর তৈরি করা হয়েছে। পুরো মাসব্যাপী অভিযানটা চলবে এবং এই মাসব্যাপী অভিযানের মধ্যে আমাদের প্রায় 18টা স্পট আছে। 18টার মধ্যে এটি একটা, আর 17টা হচ্ছে ওগুলো পুরাতন। সরকারি হোক বেসরকারি হোক, এখানে ঘটনা যেটি সেটা হচ্ছে যে পাহাড় কেটে যদি কোনো কিছু করতে হয় এটা পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগবে। চট্টগ্রামে পাহাড় পুনর্বাসন কমিটির হিসাবে 17টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে 535 পরিবার। তবে স্থানীয় সূত্রগুলো বলছে বসবাসকারীদের সংখ্যা 2 লাখেরও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় লাতিন আমেরিকায় মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এখনও এই অঞ্চলের অনেক দেশই সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। এদিকে বিশ্বে আবারও বেড়েছে প্রাণহানি। 24 ঘন্টায় মারা গেছেন 5,500 আর নতুন সংক্রমণ 1,60,000। এ পর্যন্ত মৃতের সংখ্যা 4,81,000-এর বেশি। মোট আক্রান্ত 94 লাখের বেশি। করোনায় ব্রাজিলে একদিনে 1364 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 40,000-এর বেশি। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আক্রান্তের সংখ্যা প্রায় 98,000, মৃতের সংখ্যা 9,000। সংক্রমণ রোধে শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছে রেড ক্রস। স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বাজারের ক্রেতা বিক্রেতাদের। মেক্সিকোতে হাসপাতালে পরিণত করা হয়েছে সামরিক ক্যাম্পকে। যুক্তরাষ্ট্রে প্রায় 2 সপ্তাহ কম থাকার পর আবারও বেড়েছে প্রাণহানি। 24 ঘন্টায় মারা গেছে 850-র বেশি। মোট প্রাণহানি ছাড়ালো 1,23,000। একদিনে আক্রান্ত প্রায় 36,000। দেশটির 25 রাজ্যে নতুন করে বেড়েছে সংক্রমণ। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 468 জনের। বেড়েছে সংক্রমণের হার।
মঙ্গলবার দেশটিতে শনাক্ত হয়েছে 15,500। প্রায় 4,000 নতুন সংক্রমণ নিয়ে দিল্লিতে আক্রান্ত ছাড়ালো 66,000। ভারতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 14,400। এদিকে সংক্রমণ কমায় 4 জুলাই থেকে রেস্তোরাঁ, পাব ও সেলুন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। তবে কনসার্ট বা জিমে যাওয়ার অনুমতি পেতে আরও অপেক্ষা করতে হবে। সংক্রমণ বাড়ায় 2টি জেলা লকডাউন করেছে জার্মানি। 1 মাস পর আবারও মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ায়। দ্বিতীয় ধাপের সংক্রমণে আক্রান্তের সংখ্যা শতাধিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর এবার করোনা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ঘাটতির সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব। বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে অ্যান্তোনিও গুতেরেস বলেন, দেশগুলোর একলা চলো নীতির কারণে সংকট মোকাবিলা অসম্ভব হয়ে পড়েছে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় বিশ্বের বেশিরভাগ দেশে দীর্ঘ সময়ের লকডাউনে পরিবেশের উন্নতির কথা সবাই জানেন। এর পাশাপাশি বন্যপ্রাণীরা নিজেদের হারিয়ে যাওয়া বাসস্থান পুনরুদ্ধার করেছে। লকডাউনে মানুষের নিষ্ক্রিয়তা বন্যপ্রাণীদের জীবনযাত্রায় কেমন প্রভাব ফেলছে তা নিয়ে গবেষণা করছেন যুক্তরাজ্যের গবেষকরা। বন্যপ্রাণী সংরক্ষণ ও পৃথিবীকে তাদের বসবাসের উপযোগী করে তুলতে প্রাণীদের ট্র্যাকিং করে নিরীক্ষা চালাচ্ছেন তারা। করোনা মহামারীর কারণে দীর্ঘদিনের অলসতায় মানসিকভাবে বিপর্যস্ত মানুষ। তবে এর উল্টো অবস্থা জীবজগতের অন্য প্রাণীদের। বিলুপ্তির হুমকিতে থাকা অনেক প্রাণীর দেখা মিলেছে এই সময়ে। ইন্টারনেটে বিভিন্ন জায়গায় শহুরে পরিবেশে বন্যপ্রাণীদের অবাধ বিচরণের ভিডিওগুলোই এর প্রমাণ। বন্যজীবনে করোনা কিভাবে ও কতটুকু প্রভাব ফেলেছে তা জানতে গবেষণা শুরু করেছেন যুক্তরাজ্যের একদল বন্যপ্রাণী বিশেষজ্ঞ। লকডাউন শুরুর আগে, লকডাউন চলাকালীন এবং লকডাউনের পরে প্রাণীদের আচরণ, গতিবিধি ও দৈনন্দিন ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করছেন তারা। মানুষের সক্রিয় উপস্থিতির সময় প্রাণীদের জীবনচক্র এবং লকডাউনে মানুষের নিষ্ক্রিয়তার সময় তাদের জীবনচক্রের মধ্যে পার্থক্য বের করা এই গবেষণার অন্যতম প্রধান লক্ষ্য। বিশ্বজুড়ে বিভিন্ন বন্যপ্রাণীর গায়ে ছোট ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে বিভিন্ন সময় প্রাণীদের স্বভাব ও আচরণের তথ্য সংগ্রহ করছেন বিজ্ঞানীরা। মূলত জনবহুল পৃথিবী থেকে বন্যপ্রাণীর জগৎটাকে আলাদা এবং সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই এই গবেষণা চালানো হচ্ছে। পৃথিবী যখন আবার স্বাভাবিক হবে, তখন এই মানুষের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বন্যপ্রাণীদের সুরক্ষিত রাখা এবং যান্ত্রিকতার প্রভাব থেকে তাদের বাঁচানোর কৌশল বের করবেন গবেষকরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।